1 বছর হতে চলল প্রায়। নীলের বাৎসরিক সামনে তো। আমায় তো যত অশিক্ষিত বল না কেন, আমি বলছি এ বাড়িটা অপয়া। বাৎসরিক অব্দি আমাকে এখানে থাকতেই হবে। নমস্কার, দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডা রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। বহুদিন পর তিনি আবার ছবিতে, তাই আজকের গল্প রাজনীতি নয়, আজকের গল্পটাই হবে যে ছবি নিয়ে আর কি, এতদিন বাদে ছবি এবং তার চরিত্র এইসব নিয়েই আজকের আড্ডা। তোমাকে প্রথমেই জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। ধন্যবাদ। অনেকদিন পর, প্রায় আমরা তোমাকে ছবিতে পাচ্ছি 15 বছর হবে হিসেব যদি সেরকম ভাবে করি। মৈনাক, পরিচালক মৈনাকের এই বাৎসরিক গল্পটা তোমার কাছে এমন কি জিনিস বললো যেটার জন্য তুমি এতদিন বাদে আবার রাজি হলে? আসলে প্রথম কথা যে মৈনাক এই সময়ের একজন পরিচালক এবং মানে পরিচিত পরিচালক, এবং যার ছবি মানুষের পছন্দ হয়, তার ফলে সে নাম, মৈনাক ভূমিকাটা নাম আছে, সেটা আমার প্রথম মনে হয়েছে। এবং সাবজেক্টটা শুনিয়েছে, ভালো লেগেছে। আর তার থেকে সব থেকে জরুরি হচ্ছে আমার টাইমিংয়ে ম্যাচ করেছে। আমার মানে বীরভূম, দিল্লি সব করে আমার যে সময়টা আমার ফ্রি হতে পারে চেষ্টা করে, সেটা ওর সময়ের সঙ্গে ম্যাচ করিয়েছে বলে এটা সম্ভব হয়েছে কাজ করাটা। এবং আমার ধারণা যে মৈনাকের ওপর ভরসা করে কাজ করেছি, এবং মৈনাকের ভরসা করেছি, তুই যা বলছো আমি করছি, কিন্তু আমি ছবিটা তখন দেখবো। কারণ একটা হরর ফিল্মে তো ডিরেক্টরের কনসেপ্ট সব থেকে বেশি। তুমি তো স্ক্রিপ্টে তুমি তো সব পাচ্ছ না, ও কীভাবে রেখেছে, কি কোন কোন সিকোয়েন্স কীভাবে ভেবেছে, সেটা তো ওর বা ছবি। তা আমি ভাবছি ওর ছবি দেখলে আমি বুঝবে, এবং ওর উপর ভরসা করে কাজ করা। এই যে ওর ওপর পুরোটা ভরসা করে কাজ করা, ছবি দেখলে বুঝবো। তা তোমার তো রাজনীতির ক্যারিয়ার দীর্ঘদিনের হয়ে গেল, মানে এখন অনেকে আসছে, কিন্তু তুমি যবে এসেছো রাজনীতি করবে বলে। এবং আমরা যদি তোমাকে মানে যেহেতু আমাদেরও ছোটবেলা থেকে তোমাকে দেখা আছে আর কি, মানে তোমার নানা কর্মকাণ্ডের সঙ্গে, শুধু তো তুমি যে সিনেমা করেছো তা তো নয়, মানে অভিনেত্রী হিসেবে কাজ করেছো, তুমি ডিরেক্টর ছেলে, মানে ডিরেক্টর কাজ, মানে তোমার পরিচালনায় ছবি এসছে, তুমি নিজে খুব ভালো কবিতা লিখতে, কবিতার বই, নানা রকম কর্মকাণ্ড তুমি করেছো। তা এই 15 বছরে কি এমন কেউ, মানে কোনো প্রস্তাব বা সেরকম কোনো সাবজেক্ট, সেটা তোমার মনকে নাড়া দেয়নি? আসলে এতগুলো কর্মকাণ্ড করেছি, তার কারণ হচ্ছে জীবন একটাই ভাবি, বিশ্বাস করি। তাই জন্য একটা জীবনের মধ্যে এতগুলো কাজ না করলে পরের জন্মে আমি শতাব্দীরা হতে পারবো কিনা জানি না। ওই জন্য এই জন্মে সবকিছু করে রাখা দরকার, এবং যা যা ভালো লাগে, যে যে মুহূর্ত তোমাকে আনন্দ দেয়, সেগুলোই করা উচিত, সেগুলো আমি করেছি। আর এই 15 বছরে যে ছবিগুলো আমার কাছে এসেছে, ওই তো বললাম, নয় পরিচালক হিসেবে ভালো নয়, মানে দারুণ কিছু না, মানে হতে পারে সে ছবি ভালো বানাতে পারতো, কিন্তু তার কাছে তুমি ঠিক ভরসা করতে আমি ভরসা করি যে আরো ছবি টবি করেছে বলে, আমার কোনো তার কোনো ইতিহাস নেই বলে, সেটা একটা, বা যেরকম সাবজেক্ট শুনে সেটা পারবে কিনা, বা কিছু কিছু সাবজেক্ট আমাকে কদিন আগে একটা সাবজেক্ট শুনে গেছে একটি ছেলে, ছবিটা কিরকম বানাবে জানি না, আমার সাবজেক্টটা ভালো লাগেনি। আমি বলেছিলাম যে এই সাবজেক্ট আমি করবো না। ওরা 2-3 বার চেঞ্জ করেও এনেছে। আমি আমার প্রপোজাল এটাই থাকে যে আমার জন্য চেঞ্জ করো না, যদি তোমাদের জন্য চেঞ্জ করো তাহলে আমি ভাববো যে এটাকে অন্যভাবে করা যায় কিনা, আদারওয়াইজ আমার জন্য চেঞ্জ করার দরকার নেই, তোমরা অন্য কাউকে নিয়ে করতে পারো। তো সেক্ষেত্রে করিনি, বা তারা এখন একটা অন্য সাবজেক্ট নিয়ে এসছে। তো আমার মনে হচ্ছে যে এখন আর ওই পুরনো সেই রাজনীতিবিদদের গালাগালি দেওয়া ছবি, আর সেই এনজিওজ এর কি কাজ করছে, নেগেটিভ কাজ করছে, এইসব সেই একঘেয়েমের কোনো মানে নেই। বদলটা অনেক হয়েছে বাংলা ছবিতে। তোমার চোখে কি কিগুলো ভীষণভাবে ধরা পড়ে যে এই বদলগুলো বাংলা ছবির ক্ষেত্রে মারাত্মক হয়ে গেছে? দেখো, সোসাইটি যেমন বদলে গেছে, জেনারেশন সেরকম বদলে গেছে, ঠিক সেই ধারাতেই ইন্ডাস্ট্রি বদলে গেছে। এক তো হচ্ছে যে টেকনোলজি বদলে গেছে। আগে ছবি ডিরেক্টরের ছিল, ডিরেক্টরেরই ছবি হতো, কিন্তু এখন ডিরেক্টরেরই ছবি হয়, আর কারোর ছবি নয়।
এখন শুধু ডিরেক্টরেরই ছবি হয় তার এখন শুধু ডিরেক্টরের ছবি, কারণ সাবজেক্ট ডিরেক্টর চুজ করে, এবং এখন ছবির নায়ক, ছবির সবকিছু কিন্তু নায়িকা, সবকিছু সাবজেক্ট এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ছবি খুব কম দিনে করতে হচ্ছে। আগে যেমন আমাদের 35 দিন, 40 দিন, 60 দিন অবধি ছবি হতো, সেটাও অনেক সময় হিন্দি ছবির থেকে আমাদের কম মনে হতো, ডিরেক্টর অনেক কমপ্লেন করতে হতো কম দিনে, এখন আরও কম দিনে। তো ডিরেক্টরের স্ট্রাগল, ডিরেক্টরের ভাবনা চিন্তাকে ছোট করে এনে ছবি করানো, সেগুলো তাদের ডিরেক্টরের ছবি, এবং ডিরেক্টর কি ভাবছে, কিভাবে একটা ছবিকে কমপ্লিট করতে পারবে। আগেও ডিরেক্টরের ওপরেই ছবি হতো, কিন্তু এখন শুধু ডিরেক্টর ওরিয়েন্টেডই ছবি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্যামেরা অনেক কিছু ইউজ হচ্ছে, যেগুলো আমার কাছে খুব প্রথম দিকে অসুবিধার কারণ হয়েছিল, যে এতগুলো ক্যামেরা চলছে একসঙ্গে, তার মানে আমাদের যেটা হলো সাজেশন প্রেফারেন্স হতো, ক্লোজ হতো, মিড শট হতো, লং শট হতো, সেগুলো হচ্ছে না, হলেও বুঝতে পারছি না, সেগুলো আমার কাছে খুব অসুবিধা লাগছিল। যে তো এখন যে ক্যামেরার এত বেশি ব্যবহার, সেগুলো তো আগে হতো না, সেটার জন্যে মানে একটা ক্যামেরায় বুঝতে পারতাম কি শট হচ্ছে, তারপরে কি কন্টিনিউটি মেনটেন করা, এগুলো ছিল, সেগুলো এখন একটু অসুবিধা লেগেছে। আমি ভাবতাম এডিটিং, মানে যেহেতু ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমার দেখা, আমি মনে হতো যে আচ্ছা যদি কন্টিনিউটি না মেলে ও এডিটিং টেবিলে গিয়ে কী পাবে, কী করবে, কিন্তু সেটা হয়নি। ওটা আমার কাছে তফাৎ লেগেছে। আর পরিবেশ, মানে আগে ধরো ডিরেক্টররা ক্যামেরার পাশে থাকতো, তার ফলে কী হতো, ডিরেক্টরের সাথে সবসময় ইন্টারাকশন হচ্ছে, যে কী হচ্ছে কী না হচ্ছে। এখন ডিরেক্টর অন্য একটা রুমে বা অন্য একটা বাইরে থাকে, সেখানে মনিটর নিয়ে কাজ করে, মনিটর দেখেই সব কিছু হয়, ডিসাইড করতে পারে ভালো না খারাপ। কিন্তু আগে তার ফলে ওইটা কমিউনিকেট করা যেত, এখন সেটা করা যাচ্ছে না। তোমাকে ওই মাইক নিয়ে ও কিছু বলছে, তুমি কিছু বলছো, খুব জরুরি না হলে সে তোমার কাছে আসছে না বা তুমি তার কাছে যাচ্ছ না। তো এই ডিস্টেন্সটা, ফিজিক্যাল ডিস্টেন্সটাও আমার মনে হয় একটা একটা ডিরেক্টর, একটা অ্যাক্টরের ছবির ক্ষেত্রে সম্পর্ক যে তৈরি, সেটাও মানে দূরে যাচ্ছে। আচ্ছা, এটা ভীষণ জানতে ইচ্ছে করছে, তুমি যে এই যে বীরভূম, দিল্লি, এই যে ঘুরে বেড়াও যখন, বিশেষ করে তুমি যখন বীরভূমে যাও, একটা সময় তো তোমরা প্রচুর শো করতে কাজের জন্য, প্রচুর এরকম জেলাগুলোয় যেতে। তা এখন যখন জেলায় যাও, এবং তখন বলে না যে দিদি আবার কবে ছবিতে পাবো, বা আপনার কোনো ছবি, বা সেখানে কোনো ডায়লগ বলতে হয় না, সেটা আমি প্রথম দিন থেকে আমি ওটাকে ডিভাইড করে দিয়েছি। আমার গেট আপ থেকে শুরু করে কোনোদিন কোনো ডায়লগ, কোনোদিন গান। আমি এমনিতেও স্টেজে গান টান গাই, কিন্তু আমার কনসিস্টেন্সিতে কোনোদিন না, কারণ ওটা করলে আমার রাজনৈতিক জায়গাটা হালকা হয়ে যেত। ওরা আমাকে যেভাবে দেখে এসছে স্কার্ট পরে নায়িকা হিসেবে নাচতে, সেটা যদি ওখানে ওই ইমেজটাই রাখে, ও কোনো আমাকে সিরিয়াসলি নেবে না। তো সেই জায়গা থেকে ভাঙা, এবং চেষ্টা করে এবং ভাবনা চিন্তা দিয়ে সেই ইমেজটাকে ভাঙা হয়েছে। আর সেটা আমারও প্রাপ্তি, যে আমাকে ওর ডায়লগ, গান গাও এসব বলে না, আমি করি না। এবং বাকি অন্য জায়গায় বলে, এমনি একটাই কথা বলে, দিদি ছবি দেখতে পাই, কি সিনেমা করবেন, কি সিনেমা করছেন না কেন, এটা বলে, কিন্তু ওরমভাবে বলে না। বাদ বাকি যেখানে যাই এমনিতেও লোকজন বলে যে সিনেমা দেখি না, দেখতে চাই বা ভালোবাসি, বা আমাদের কলেজ লাইফে ক্রেজ ছিলেন। আমার অনেক এমপিরা বলে, অন্য দলের এমপিরা, আমাদের শত্রু দলের এমপিরা, এটা দারুণ, শত্রু দলের এমপিরা বলে যে, তারা এটাও বলে যে আমরা সাংসদ হয়ে জিতে এসেছি, এটা আমাদের খুব ভালো যে আপনার সঙ্গে দাঁড়াতে পারছি, বা আপনার এই দাঁত দেখার জন্য টিকিট কেটে সিনেমা হলে যেতে আসছে, আমরা সামনে দেখতে পাই। এই মজাগুলো আমার অন্য দলের এমপিরাও করে, সেটা নয়। তারা আমাকে তো কোনো দলের রাজনীতিবিদ হিসেবে ভাবে না, তারা আমাকে অ্যাক্ট্রেস শতাব্দী রায়, নায়িকা শতাব্দী রায়, তারা এগুলো আমাদের সঙ্গে শেয়ার করে। ফিরে আসছি বাৎসরিকে, মানে বাৎসরিকের আড্ডার মধ্যেই আর কি শতাব্দীকে তো সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, তো মানে আমরা চাইলেই যে একদম টাইম দিতে পারবে দিদি তাও নয়, কিন্তু অনেকদিন পর দিদির সঙ্গে আর কি এই আড্ডাটা আমাদের হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এবার আসি যে তুমি আজকে যে ছবিটা আর কি, মানে 6ই জুন আসছে ছবিটা বাৎসরিক, এবং মৈনাকের ছবির একটা সিগনেচার আছে, মৈনাকের ছবির একটা আলাদা ট্যাগলাইন, অলওয়েজ মৈনাক সেই জনারটাকে বজায় রেখেই করে আর কি। তো তোমার মানে টোটাল কাজটা করে কেমন লাগলো? ভালো লেগেছে, অন্যরকম, মানে এরকম ছবিতে আমি কাজ করিনি।
এখন তো ধারাও পাল্টে গেছে এবং একদম। ডেফিনেটলি মৈনাক অন্যরকম ডিরেক্টর, ও ফটাফট কি বলছে এটা করছি, ওর মাথায় নিশ্চয়ই সবটাই আছে। যার ফলে ও জানছে যে আমি এই শটটা নেওয়া মানে, এই সিনটা করা মানে কোথায় লাগাবো, কি করবো। তোমার সঙ্গে রীতা ভরি। আমার সঙ্গে তা ভরে আছে, দুটো মেয়ের গল্প, তো সেই জন্যে মানে ভালো হওয়া উচিত, ভালো লেগেছে এবং অন্যরকম অভিজ্ঞতা। তোমার মানে শতাব্দীরাই মানে কতগুলো ছবি পরপর তার পাশে বসে যেত আর কি, বা আজও যায় আর কি। এমন কোনো ছবি যে ছবিটা মনে হয় আরেকবার যদি রিমেক হতো বা আরেকবার যদি রিলিজ হয়। এখন কিন্তু একটা ট্রেন্ড চলছে যে বিশেষ বিশেষ কিছু ছবি তার মানে 25 বছর বা আরো বেশ কিছু বছর পর সেগুলো আবার বড় পর্দায় আমরা দেখতে পাচ্ছি। তো তুমি তুমি সেরকম ক্ষেত্রে তুমি কোন ছবিটা চাইবে আবার আসুক? সব ছবিই চাইবো, মনে হয় না সব ছবি, কারণ এই জন্য চাইবো যে যারা আমার ছবি এই জেনারেশন দেখেনি সে তারা দেখুক, সেজন্য চাইবো। কিন্তু এই জেনারেশন যারা হলিউডের সিনেমা দেখে অভ্যস্ত, তাদের কাছে মনে হবে কি করতো, এরকম মনে হবে। আর অনেকে নস্টালজিয়ার সঙ্গে দেখতে চাইবে সেটা। এবং শিল্পী হিসেবে আমারও বেঁচে থাকার জায়গা এদের কাছে, যে হ্যাঁ নতুন করে পরিচিত হওয়া। তো সেজন্য চাইবো সব ছবিই হোক। আবার মনে হয় না বোম্বাদার সঙ্গে যদি একটা ছবি করা যেত, বা তোমার সমসাময়িক নায়কদের মধ্যে তো চরিত্রের চিরঞ্জিত দা, হ্যাঁ চরিত্রের মানে সঙ্গে শ্যুট করলে, আমাদের নিয়ে ছবি করলে নিশ্চয়ই ভাল লাগবে। এবং তখন প্রচুর গল্প হতে পারবে। এটা হয়েছিল ওই সময়, এইটা বদমাইশি করেছিল, এটা ওই করেছিলাম, ওই সময় ঝগড়া হয়েছিল। আরে তোমার ছেলে মেয়ে তোমার ছবি দেখে বা দেখেছে তারা? তোমার মেয়েটা তো খুব মিষ্টি আর কি। হ্যাঁ, মেয়ে ছেলে ছেলে তো এখন ছেলে এখন মানে সেদিনকে একটা ছবি দেখে বলছিল, মাম এরম ছবি তুমি করোনি তো? হ্যাঁ মানে বললাম, না। ও তাহলে কিন্তু আমার করবে। তো আর মেয়ে কিছু গানটা, সেদিনকে আমাকে পরশুদিন সকালে উঠে না কালকে সকালে উঠে বললো যে, মাম তুমি কি, হঠাৎ করে চোখ খুলে বললো, মাম তুমি কি পাতলা ছিলে কোনোদিন? আলাম ছিলাম কি, দেখাচ্ছি বলে একটা গান বার করলাম মোবাইলে, আলাম যে পাতলা ছিলাম, হ্যাঁ। আর একটা দেখালাম পাতলা ছিলাম, তাহলে ঠিক আছে তোমার থেকে পাতলা ছিলাম। তো সেরকম ওরা কিছু কিছু ছোটবেলার ছবি দেখেছে, তাদেরকে মানে তারা কি তাদের মতন জগতে আর কি। হ্যাঁ আমার মনে হয় না তাদের ধৈর্য আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি যে সময় মানে তারা বড় হচ্ছে বা ইয়ে হচ্ছে, তুমি তো সেই সময় আরেকটা নতুন জগৎকে এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছো। তোমাদের ছোটবেলা ও আমার ছেলেও তো তখন ও ছোট ছিল, ও জানতো না মানে কোন দল কাকে কি বলে, এরকম বলতো। সেইখান থেকে ও ওই জগৎটা ওরা দেখেছে। কিন্তু ওই মামকে যে ভিড় হয়, মামকে যে লোক ভালোবাসে, মাম যেটা অন্য কিছু সেটা বুঝতে পারে। আর মাঝে মাঝে যখন ক্রিটিসাইজ করে তখন আমি বলি যে ঠিক আছে, তোমার এটা তুমি তো কখনো কখনো বলে যে ও এই পার্লামেন্টের স্পিচটা ভালো হয়েছে, আমি বললাম আচ্ছা ভালো হয়েছে, বললো হ্যাঁ। আমি বললাম যে তুমি তো প্রশংসা, হঠাৎ বললো যে না না বেশি প্রশংসা করলে তুমি কি প্যাম্পার করা হবে তোমাকে, তুমি বুঝতে পারবে না, তোমাকে এটা বললে তুমি আর তোমার থেকে আমি কি শিখবো বাবা, ওটা বলবে। আবার মেয়ে বলবে যে বকলে বলবে যে এমপি তুমি ওখানে বীরভূমে, এখানে আমাকে এমপি দেখাবে না। এটা অসাধারণ। এমপি তুমি বীরভূমে, বাড়িতে কিন্তু তুমি মানে আমরা তোমার এমপি। ওটাই, হ্যাঁ হ্যাঁ, মানে ওরাই আর কি তোমার বাড়িতে এমপি আর কি। তো সব মিলিয়ে তুমি আজকেই যখন আমাদের ইন্টারভিউ দিচ্ছ, দেখো তুমি ইন্টারভিউটা দাও সেটা আমাদের মানে বিনোদন জগতে নয়, তুমি অলওয়েজ ক্যামেরা ফেস করছো পলিটিক্যাল দিক থেকে। তো সেখানে এখন তো ছবি মানে তার প্রচারের স্টাইল অন্যরকম হয়ে গেছে। এটা কেমন লাগছে? তোমার সময় কিন্তু এটা এতটা ছিল না, ছিল অন্যরকম ছিল, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। তো এখন তো পুরোটা সোশ্যাল মিডিয়া একটা আলাদা জায়গা করে নিয়েছে। হ্যাঁ মানে আগে তো এরম ভাবে হতো না, মানে ধরো তোমার দু চারটে ম্যাগাজিনে তো মানে তাও ছবি কেন্দ্রিক কিন্তু ইন্টারভিউ হতো না, তোমার কেরিয়ার কেন্দ্রিক ইন্টারভিউ। একটা ছবি রিলিজ হচ্ছে বলে তার জন্য ইন্টারভিউ, ইন্টারভিউ হতোই না, মানে সিস্টেম ছিল না। সিস্টেম কেরিয়ার নিয়ে তুমি কখনো ইন্টারভিউ দিলে এটা একটা। দ্বিতীয়ত প্রিন্ট পাবলিসিটি মানে পোস্টার এগুলোই মানে পেপারে অ্যাড, টিভিতে অ্যাড, এটাই কিন্তু পাবলিসিটির জায়গা ছিল, বাকি কোনো প্রমোশনের জায়গা ছিল। প্রমোশন ওটাই, বা এই ইভেন্ট করে প্রমোশন তো ছিলই না। কোনো মলে যাওয়া, কোনো ইয়েতে গিয়ে লঞ্চ করা বা ট্রেলার লঞ্চিং বা ট্রেলার বা টিজার, এসব তো কোনো শব্দই নতুন করে শেখা।
তো সেগুলো তো যেত না হলে। আসলে ওই তোমার কনসেন্ট্রেশন ছিল একটাই, ছবি রিলিজ, ছবিটা রিলিজ হবে এবার ছবিটা হিট হলো ফ্লপ হলো ওটাতেই। সেটাই আর কি, বাদ মানে বাকি- মোট কথা শুক্রবার ছবি রিলিজ হলে রোববারের মধ্যে তুমি একটা হিসাব বুঝে যাবে। সোমবার থেকে বুঝতে পেরে যাচ্ছ। হাউসফুল যাবে, হ্যাঁ। সোমবার থেকে তখন মানুষ তো বুঝতে এরকম পারে যে- ট্রেলারও বেরোতো না। না না না, যে- হিসেবে বেরোতো না। তুমি বর্ধমানে চলছে কি চলছে না, আর একটা হলে 5টা শো, এবং সেটা তখন তোমার হিট হিসেবে যখন 23 সপ্তাহ সবকটা হলে চলেছে, হাউসফুল হয়েছে 23 সপ্তাহ, 25 সপ্তাহ, আজ কালকেটাকে এটা হিসেব দিয়েছে দেখলাম 29 সপ্তাহ এরকম চলেছে, তখন আর সবকটা হলমে, তবে তোমার একটা গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম আমাদের ইয়ে দিত, এটা সিল্ক হতো, যেটা হতো। মিউজিক মেনলি। তো সেগুলো তো কনসেপ্টই পাল্টে গেছে। এরকম করে ইন্টারভিউতে আজকে প্রথম। তো সেখানে দাঁড়িয়ে আমাদের আর একটা নতুন মাধ্যম এখন শুরু হয়ে গেছে, ওটিটি। তোমার কাছে আসছে সেরকম সাবজেক্ট নিয়ে কেউ? না, এখনো পর্যন্ত আসেনি। তার মানে এবার আমরা আশা করছি আগামী দিনে, যেমন এমপি শতাব্দী রায় তার জায়গায় আলাদা, কিন্তু আগামী দিনে আশা করছি আমরা আবার কয়েকটা যদি ভালো সাবজেক্ট তিনি পান, তাহলে আমরা আবার তাকে ছবিতে পাবো। হ্যাঁ, ভালো সাবজেক্ট, সময় ম্যাচ করা। সময় match করে। কারণ এটা আমরা জানি, দেখেছি যে উনি যখন যেটা করেন টোটাল সেটার মধ্যেই থাকেন। আমি শতাব্দীদের যাত্রাও দেখেছিলাম। হ্যাঁ, দেখেছি তো। সেটা অনেক যাত্রা ওটাও অনেক প্রসেস, অনেক কিছু সেটা করেছি। মানে বিনোদনের সবকটা মাধ্যমে সবকটা মাধ্যমে তিনি test করে নিয়েছি। test আমি করে ওই নিয়েছেন। তারপরে তিস্তা করলাম না, যে হ্যাঁ, থিয়েটার হিসেবে আর কি, একদম তোমার তাই। ওটা এবং করে নিয়ে সব শেষেও কিন্তু শতাব্দী রায় বেঁচে থাকবেন কোথায় যেন অভিনেত্রী, আর তার সঙ্গে তিনি বেঁচে থাকবেন অবশ্যই ভাবে তপন সেনার মানুষকন্যা। এটা কিন্তু শতাব্দীদের একটা উপরে পাওনা, তাই আর মিস করা যাবে না। তার ছবি আসছে 6 তারিখে, বাৎসরিক, অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। কখনো শুনেছিস যে বর নেই আর বউ আর ননদ একসাথে থাকছে? নীলকে দিয়ে জোর করে বাড়িটা কেনালি, এরপরও তুই আমায় বিশ্বাস করবি না যে এই বাড়িটাই নীলকে শেষ করেছে? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। আর এই ভূত প্রেত পিশাচ, আর যদি সত্যি এগুলো হয়? বাক্সটা খুলিস না, নিশ্চয়ই এরকম ভাবে বন্ধ রাখার কোনো কারণ আছে। একটা সময়ের পর না সায়েন্সও সব কিছু এক্সপ্লেন করতে পারে না। রাজশরীর অব্দি আমাকে এখানে থাকতেই হবে।